প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে আপনাদের সামনে কোনো বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির কোনো সলিড গ্রাফিক্স কার্ড নিয়ে আসতে পারছি না। তবে হ্যাঁ, বাট তারপরে আসলো ইন্টেল, আর এবার ফাইনালি ইন্টেল যেটা করে দেখিয়েছে এটা আসলে কতটা ইন্টারেস্টিং এই ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি আমি যেই গ্রাফিক কার্ডটি নিয়ে আজকে কথা বলবো সেটি অবশ্যই আপনার পকেটকে তো ঠিক রাখবেই, তার সাথে নতুন টেকনোলজির সাথে আসবে, থার্মাল দেখবে, পাওয়ার দেখবে, অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পারফরমেন্স। অর্থাৎ কার্ডের জগতে এটাকে আমরা লিওনার্দো দা ভিঞ্চি বলতে পারি, কারণ সকল দিকেই অলরাউন্ডার। আর হ্যাঁ, আপনারা যার কথা চিন্তা করছেন তাকেও আপনারা মনে মনে ধরতে পারেন, অ্যান্ড ইটস নান আদার দেন আমাদের সবার প্রিয় ইন্টেলের আর্ক V580 ব্যাটেল মেস জিপিইউটি নিয়ে। আর নান আদার দেন বললাম কেন, কারণ কিছুক্ষণ পরেই তাকে মুকুট পরিয়ে দেওয়া হবে বাজেট কিংয়ের। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো এর আগের লঞ্চে অর্থাৎ আর্কের আলকেমিস্ট যে সকল জিপিইউ ছিল সেইখানে আমি কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনারা ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো ক্রয় করুন যাদের সামর্থ্য আছে, কারণ তারা এই পর্যায়ে যদি পৌঁছাতে পারে বা ভালো একটা পজিশন দেখে তারা কিন্তু আরেকটু মনোযোগী হবে, আর এরকমটাই এবার হয়েছে। আর তাছাড়াও আপনারা যারা আমার টেক নিউজ ভিডিও রেগুলার দেখে আসেন তারা V580 সম্পর্কে আপনারা অলরেডি অনেক কিছুই জেনে গেছেন স্পেসিফিকেশন সম্পর্কে, তবে আরেকটু ব্রিফ দিয়ে নেই। তো যদি কথা বলি এই V580 জিপিইউটির, তো এটা বর্তমান সময়ের জন্য $250 লঞ্চ হয়ে গেছে 13 তারিখের পর আর কি। বাংলাদেশে এটা আসতে আসতে কয়েকটা দিন সময় লাগতে পারে, অলরেডি অনেকেই সেলস শুরু করে দিয়েছে, তার প্রাইসটা আমি একটু পরেই বলবো। তো এখন যদি স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি, তো এটা ইন্টেল দাবি করেছে এটা সিম্পল একটা কোনো জিপিইউ না, এটাকে আপনারা এসওসিও বলতে পারেন। X82 আর্কিটেকচারের রেন্ডার স্লাইস থেকে আমরা এটাকে বুঝতে পারছি। নতুন আর্কিটেকচার, নতুন নোড, স্পেসিফিকলি ডাইয়ের কথা বললে BMG G21 এখানে ব্যবহার করা হয়েছে, যার টোটাল এক্সি কোর থাকছে 20টি, আর এটার যে ছোট ভাই আসবে অর্থাৎ B570 সেটাতে 2টা কম দেখতে পারবো। আর যদি কম্পিটিশনের কথা বলি তো আগের বারের তুলনায় অর্থাৎ A770 অথবা A750 সাথে তো এটার চেয়ে তো একটু হচ্ছে কম, কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হবে আপনাদের রেজাল্টের ক্ষেত্রে। তাছাড়াও আপনারা অন্যান্য যে সকল স্পেসিফিকেশন, বিশেষ করে যদি আমি কথা বলি VRAM-এর, তো এটা হয়তোবা এবার ইন্ডিয়ানা জোন্স গেমসের পর্যন্ত সাপোর্ট দিতে চলেছে, কারণ 12 জিবির VRAM এখানে থাকছে GDDR6-এর 192 বিটের সাথে, এর ব্যান্ডউইথ অ্যারাউন্ড 450 কাছাকাছি। আর যদি আমি বোর্ড পাওয়ারের কথা বলি তো এক্ষেত্রে এখানে তারা দাবি করেছে 190, যেটা আগের বারের তুলনায় খানিকটা বেশি। তবে হ্যাঁ, এবার বলছি পারফরমেন্সের বিষয় আছে। গ্রাফিক্সের ক্লকের কথা বলি, এখানে 2670 দেখা যাচ্ছে, তবে হ্যাঁ ক্লকের ক্ষেত্রে AIC-রা একটু টিউনিং করতে পারে 2.8 GHz পর্যন্ত বা এর বেশিও যেতে পারে। রে ট্রেসিং ইউনিট থাকছে 20টি, XMX AI ইঞ্জিন থাকছে 160টি, আর টোটাল রেন্ডার স্লাইস থাকছে 5টি, অর্থাৎ টোটাল 20টা থাকছে। এক্সিকোর যেটার কথা বলছিলাম এই ছিল কিছু বিষয় আশয়। আর এই সময় আমি আরেকটা কথা এখানে ইনক্লুড করতে চাই, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, আপনার বাজেট থাকে যদি 35 থেকে 40,000 টাকা বা তার নিচে, তো এক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন, কারণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে ম্যাসিভ লেভেলের সাপোর্ট দেবে এই গ্রাফিক কার্ডটি, যার মিডিয়া ইঞ্জিন সম্পর্কে পরেই কথা বলবো। ওয়েল, এখন যদি আমরা এর মেইন জিনিসের দিকে দেখি অর্থাৎ পারফরমেন্স, এটা আসলে কেমন পারফরমেন্স করছে তাদের কম্পিটিশনে থেকে, এখানে আমরা রেফারেন্স হিসেবে AMD Radeon RX 7600 XT-কে যদি ধরি, এবং এনভিডিয়ার সাইড থেকে RTX 4060 অথবা TIও অনেক সময় যেতে পারে। আর ইন্টেলের যে আগের বারের টপ এন্ড জিপিইউগুলো ছিল লাইক A750 এবং A770 সেগুলোকে এখানে নেওয়া হয়েছে। আর এখানে টিপিক্যালি বলা যায় এই গ্রাফিক কার্ডটাই তৈরি হয়েছে 1440p গেমিংয়ের জন্য, তবে আমাদের মেন ফোকাস থাকবে 1080p-তে ম্যাক্সিমাম সেটিংস বা মুড়ি টাইপের সেটিংসও বলতে পারেন। তো প্রথমেই যদি আমি টেস্ট বেঞ্চের কথা বলি, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে AMD-কেই বেছে নেওয়া হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু কার্ড বা টেস্ট সিস্টেম কোনোটাই নেই, আমি লাইনাসের কাছ থেকে এবং আরও অনেকজন যারা প্রমিনেন্ট এবং অথেন্টিক
হার্ডওয়্যার রিভিউয়ার আছেন তাদের কাছ থেকে সোর্স করা হয়তো বা দুই একটা জিনিস এদিক ওদিক হতে পারে, তবে আপনারা অবশ্যই মোটামুটি একটা ধারণা এখান থেকেই পেয়ে যাবেন। তো টেস্ট বেঞ্চ হিসেবে এখানে AMD Ryzen 7 7800 XCD-কে বেছে নেওয়া হয়েছে, যেটা আগের বারের বলতে পারি আমরা মোটামুটি ভালো পারফরমেন্স করছিল। কুলার হিসেবে নকটুয়াকে নেওয়া হয়েছে NS D15। স্পেসিফিক করে কোনো কিছু বলছি না। এখানে মেমোরির ক্ষেত্রে 6000 মেগা ট্রান্সফারের নেওয়া হয়েছে 16 জিবির দুইটা কিট, যার লেটেন্সি আপনারা দেখতেই পারছেন CL30 থেকে 96। বাকি ড্রাইভারের আপডেট এবং আদার্স ইনফো আপনারা স্লাইড থেকে দেখতেই পারছেন, আর এটা কিন্তু LTTর ল্যাব থেকে নেওয়া। তবে ভয় নেই, হার্ডওয়্যার ক্ন্যাক্স থেকে শুরু করে আরও অনেকেই আছেন যাদের কাছ থেকেও সোর্স করা হয়েছে। তো আমরা যদি প্রথমে সাইবারপাঙ্ক 2077-এর 1080p-তে আল্ট্রা প্রিসেটের দিকে দেখি, RT অফ সেখানে ম্যাসিভ একটা পারফরমেন্স হিট করতে পেরেছে, যেখানে 3 নম্বর পজিশন ধরে রেখেছে RX 7700 XT-র তুলনায়। আপনারা বুঝতে পারছেন কতটা ভালো পারফরমেন্স করছে, আর এর উপরেই আছে RTX 4060 Ti। আর যদি আমি AMDর কম্পিটিশনের কথা বলি, RX 7600 8GB, তো সেটা মোটামুটি দারুণ পারফরমেন্স করেছে এর তুলনায়। আর আর্কের যদি A770-র 16GBর কথা বলি, সেটাও মোটামুটি খারাপ পারফরমেন্স করেছে এর তুলনায়, অর্থাৎ 95 থেকে 78-এর কাছাকাছি। অ্যান্ড যদি RTX 4060-র কথা বলি 8GB, সেটাও 78-এর মতো স্কোর করতে পেরেছে অ্যাভারেজে। অ্যান্ড 1% লো আপনারা দেখতেই পারছেন, যেখানে অন্য কোনো কম্পিটিশান এখানে ভালোভাবে দেখছি না। আর আপনাদেরকে সকল বেঞ্চমার্ক পাই টু পাই দেখাবো না, আপনারা দেখেই নিতে পারেন, আমি স্লাইটলি আপনাদেরকে আর কি বলছি। তারপরে যদি রেড ডেড রিডেম্পশন 2-র কথা বলি, তো এখানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করেছে, 110 অ্যাভারেজ দেখতে পেরেছি। আপনারা প্রিসেট দেখতেই পারছেন, যার উপরে শুধু আছে RX 7700 XT, যার প্রাইস হচ্ছে আপনার $400 উপরে, কোথায় $250, কোথায় $400। আর তার নিচে আবার RTX কার্ড, আর স্লাইড অনুযায়ী আপনারা দেখতেই পারছেন কার পজিশন কোথায়। ইভেন যদি আমি কথা বলি লাস্ট অফ আস পার্ট 1-এর, এখানে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পেরেছে। আপনারা দেখতেই পারছেন যে এখানে RTX 3060 12GB পর্যন্ত GPU-কে বিট করে দিয়েছে, ইভেন RTX 4060 8GB অ্যান্ড RX 7600-কেও। তারপরে যদি কথা বলি শ্যাডো অফ দ্য টম রাইডারের, এটা অনেক প্রমিসিং একটা গেম, সেক্ষেত্রেও কিন্তু এটা মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তবে হ্যাঁ, অপটিমাইজেশন একটু এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু, এবং লো 1%-এর জন্য কিন্তু B580 একটু নিচে আছে RTX 4060-র চেয়ে। তবে অ্যাভারেজে এটা অনেক ভালো। আর AMDর কথা তো আপনারা দেখতেই পারছেন বা স্লাইডে দেখতেই পারছেন। রিটার্নাল গেমসেও আপনারা দেখতে পারছেন মোটামুটি ভালো পজিশন ধরে রাখতে পেরেছে। 12GBর VRAMও এটাকে অনেকটাই সাপোর্ট দিয়ে আসছে। তবে হ্যাঁ, RTX 4060 নিচেই থাকছে, আর আগের যে আর্কের গ্রাফিক কার্ডগুলো ছিল টপ এন্ড, সেগুলোও কিন্তু নিচেই দেখা যাচ্ছে। আর পারফরমেন্সের লেভেলটা আপনারা দেখতেই পারছেন, অর্থাৎ রেজাল্ট এখানেও গুড। এখানে যদি অ্যাটমিক হার্টের কথা বলি, তো এখানেও আপনারা RTX 4060 Ti-র যে 16 গিগ ছিল, সেটা অনেক ভালো পারফরমেন্স করছে 105। তার এগেনস্টে এটা করছে আর্ক V580, সেটা করছে 87 থেকে 90-এর কাছাকাছি, যা অন্যান্য গ্রাফিক্স কার্ডের সাথে এটা আপনারা তুলনাই করতে পারেন যে $400-এর কার্ডের সাথে এটাকে তুলনা করা হচ্ছে। আর নিচের লিস্টগুলো দেখতেই পারছেন। অ্যান্ড যদি কথা বলি জিওমের নেটিভ রেস্টোরাইজেশনের, সেক্ষেত্রেও আমরা প্রমিনেন্ট একটা জায়গায় রাখতে পারি অ্যাকর্ডিং টু প্রাইস। এখানে RX 7600 XT থেকে 7700 XT পর্যন্ত দেখতে পারছি, তার নিচে কিন্তু আর কিছু নেই। আর তাদের যদি আগের বারের কথা বলি আর্ক A580, তো সেটার চেয়ে প্রায় 55% মতো ইনক্রিজ করতে পারছে পারফরমেন্স, যেটা আসলেই বিশাল একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, তারা কিন্তু একটা জিনিস ক্লেম করেছে, এবারের যে এক্সিভ পারফরমেন্স আগের বারের তুলনায় প্রায় 70% ইনক্রিজ হয়েছে, এবং 50% পারফরমেন্স পার ওয়াট এটা হয়েছে, যেটা আমরা আসলেই একটু পরে বুঝতে পারবো। ইভেন এখন যদি আমি কথা বলি 1440p গেমিংয়ের, তো সেক্ষেত্রে এখানে একটা বিশাল ডমিনেন্সি দেখাতে পেরেছে অ্যাকর্ডিং টু দিস প্রাইস। কারণ এখানে আমরা যদি RX 7600 XT-র কথা বলি, তো সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক পিছিয়েই থাকছে। ইভেন এটা RTX 4060 Ti 16GB'র সাথে নেক টু নেক পারফরমেন্স করছে জিওমের নেটিভ রেস্টোরাইজেশনে। অ্যান্ড ইভেন আমি যদি কথা বলি সকল গেমসের অ্যাভারেজের 1440p, আপনারা যেটা 1080p-তে দেখলেন সেরকমটাই আর কি রেজাল্ট অনেক জায়গায় ভালো করেছে।
আর একটু এক্সাম্পল দেই, আমি যদি আবারও সাইবারপাঙ্ক 2077 এর কথা বলি 1440p এর আলট্রা প্রিসেটে এখানে শুধুমাত্র টপ এন্ডে দেখতে পারছি RX 7700 XT 12GB যেটা সেটা 78 এভারেজ করে আর 1% লোতে 65, আর এখানে এটা কত করছে 63 and 52, এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। আর এরকম অনেক গেমসেই কিন্তু সিমিলার রকমের পারফরমেন্স করতে পেরেছে। আর আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু গেমিং বেঞ্চমার্ক আপনাদের স্লাইডে অ্যাড করে দেব, তাহলে আপনারা অনেক গেমসের একটা অ্যাভারেজ নিয়ে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় শেয়ার করার দরকার, কারণ আপনি যে কোনো ধরনের মাদারবোর্ডের দিকেই যান না কেন, ইন্টেল অথবা AMD, সেক্ষেত্রে রিসাইজেবল বার ফিচার একটু এনেবল করা থাকলেই সুবিধা। তো এখন আমরা চলে আসবো ফিউচার পয়েন্টে। আসলে এটার রে ট্রেসিং পারফরমেন্স কেমন, এটা যদি আমরা এনভিডিয়ার সাথে তুলনা করি তো সেটার সাথে তো অতটাও তুলনা হবে না, তবে হ্যাঁ এটা যেটার পারফরমেন্স দিচ্ছে অ্যাটমিক হার্ট থেকে শুরু করে রিটার্নাল অ্যান্ড সাইবারপাঙ্ক 2077 সকল ক্ষেত্রেই একটা আশানুরূপ ফল দেখিয়েছে। আর এটা কিন্তু রিয়েল আপনারা বলতেই পারেন, এটা কিন্তু ইন্টেলের ফার্স্ট পার্টি বেঞ্চমার্ক না। তাছাড়াও যদি আমি 1440pর কথা বলি রে ট্রেসিংয়ের ক্ষেত্রে, সেখানে আপনাকে নিরাশ করবে না, তবে আমি এখানে রিকমেন্ড করব না যে আপনারা 1440pতে রে ট্রেসিংয়ে গেম খেলুন, তাও আবার হেভি। তো সেক্ষেত্রে আপনার একটু ফ্রেম কমতি আসতেই পারে বা দেখতে পারেন। তবে এখানে আরেকটা বিষয় তারা ইনক্লুড করেছে, এবার যে গেমস কম্পিটিবিলিটি এটা অনেকটাই ফিক্স করেছে। আগে যে সমস্যাগুলো হতো সেটাকে ম্যাসিভ লেভেলে ক্র্যাশ করে দিতে পেরেছে এবং ভালো হয়ে উঠতে পেরেছে, এটা একটা গুড থিং। আর হার্ডওয়্যার আনবক্স এটার একটা ডিটেল ভিডিও বানিয়েছে, আপনারা চাইলেও সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, যেখানে সলিড ইনফরমেশান দেওয়া আছে, তবে আপনাদেরকে সাধারণভাবে একটা ব্রিফ দিচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে 1440p থেকে 4K পর্যন্ত খেলা হয়েছিল সাইবারপাঙ্ক 2077 স্লোড সেটিংস থেকে আলট্রা প্রিসেট পর্যন্ত দেখতে পারেন, অর্থাৎ আপনাকে ভালোভাবেই রান করিয়ে দেবে সাইবারপাঙ্ক 2077 এর মতো গেমস এই গ্রাফিক কার্ডেও। অ্যান্ড চলে আসি পরবর্তী পার্টে, অর্থাৎ এআইয়ের ক্ষেত্রে। আর এআই সকল গ্রাফিক কার্ডেই এখন অ্যাভেলেবেল, অর্থাৎ আমি লোকালি কথা বলছি। তো সেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্সের দিকে দেখি তো সেক্ষেত্রে XeSS তারা অনেকভাবেই ইমপ্রুভ করে আসছে তাদের সফটওয়্যার এবং তাদের বাগ ফিক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে। আর এখানে যেহেতু আমরা লোকাল কিছু এআই পারফর্মিং সেকশন দেখতে পারছি, তার মাধ্যমে এবারের যে সুপার রেজুলেশন যে বিষয়টি থাকে, সুপার রেজুলেশন বা এই ধরনের যে ফ্রেম জেনারেশন টেকনোলজির বিষয়গুলো, সেটাতে অনেকভাবেই ইমপ্রুভ করবে এবং করেইছে। আর নতুন ফ্রেম জেনারেশনে যে সমস্যাটি ছিল, অর্থাৎ এখানে লেটেন্সি বেশি ছিল, সেটাকেও আবার রিডিউস করে নিয়ে আসতে পেরেছে, যেটা আসলে একটা গুড থিং। আর তারা কতটা ইমপ্রুভ করতে পেরেছে সাইবারপাঙ্ক 2077 এর সুপার স্যাম্পলিং থেকেই বুঝতে পারবেন। এখানে 1440pতে আলট্রা প্রিসেটে RTX অফ আছে, অর্থাৎ RT-Core অফ আছে, ফ্রেম জেনারেশন আছে এখানে অফ, কিন্তু XeSS 1.3কে অন করে এখানে যেটা পারফরমেন্স দেখিয়েছে নেটিভ থেকে প্রায় মোটামুটি ইমপ্রুভ 63 থেকে 74 পর্যন্ত নিয়ে গেছে, যেখানে এনভিডিয়ার গ্রাফিক কার্ড 44 থেকে নিয়ে গেছে 58। আপনারা স্লাইড দেখেই বুঝতে পারছেন কতটা ইমপ্রুভমেন্ট এখানে সাধিত হয়েছে। ইভেন যদি আমি F1 2024 এর কথা বলি, এক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট দেখতে পারছি। ইভেন অনেক গেমসেই এখানে রেজাল্ট সিমিলারের কাছাকাছি, অর্থাৎ আপনারা অ্যাভারেজে বিষয়টিকে চালিয়ে দিতে পারেন। এই তো গেল গেমিংয়ের কিছু বিষয়। এখন যদি আমরা কথা বলি মিডিয়া ইঞ্জিন সম্পর্কে, অথবা আমরা যদি কথা বলি প্রোডাক্টিভিটির, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পারছেন যে এটা কোন কোন কোডাক অ্যান্ড স্ট্যান্ডার্ডকে এটাকে ডিকোড অ্যান্ড এনকোড করতে পারে, অর্থাৎ এটার আই থিঙ্ক এই প্রাইসের মধ্যে আমাকে ইমপ্রেস করেছে যে কোনো ধরনের বিষয়ে। অর্থাৎ আপনি যদি ACPC থেকে শুরু করে H265, H264 অথবা AV1 এর কথা বলেন, এনকোডিং ডিকোডিং দুই জায়গা থেকেই হবে, অর্থাৎ মিডিয়া এক্সেলারেশনে পাচ্ছেন বিশাল একটা সুবিধা, যার ফলে কিন্তু এটা প্রোডাক্টিভ কাজে আমাকে ইমপ্রেস করেছে। বিশেষ করে যদি আমি প্রথমেই কথা বলি প্রিমিয়ার প্রো, তো সেক্ষেত্রে আপনারা পিউজাবেন সিস্টেমকে হাতে রেখে প্রিমিয়ার প্রো 25কে, তো সেক্ষেত্রে যদি আমরা RTX 3060 12GB ধরি, সেটা সর্বনিম্ন পজিশনে ছিল। আর এবারে আর্ক B580 করেছে ওয়াপিং মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, যেটা সম্পন্ন করেছে আপনারা উপরে প্রিসেট দেখতে পারছেন হার্ডওয়্যার ক্ন্যাক্সের, সেখানে 6 মিনিট 45 সেকেন্ডেই সেটা ডান দিয়েছে। অর্থাৎ অনেক গ্রাফিক্স কার্ডের লিস্ট দেখতে পারছেন, যেটা আসলে ইমপ্রেসিভ একটা পারফরমেন্স। যদি ডাভিন্সি রিজলভের কথা বলি তো সেক্ষেত্রে আমাদেরকে কোনোভাবেই নিরাশ করবে না।
যে কয়টা গ্রাফিক্স কার্ডের কথা বললাম তার 4 নম্বর পজিশনে থাকবে, কারণ এখানে আরেকটা দেখার বিষয় আছে। আমরা যদি আর্কের A770-র সাথে তুলনা করি, সেখানে কিন্তু এক্সি কোর ছিল 32টা, এটাতে থাকছে 20টা। তার কারণে একটু কম বেশি হয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে। আর আদার সিনারিও তো আমরা দেখতেই পারছি, AMDও তো এর নিচেই আছে। দেন যদি কথা বলি হ্যান্ড ব্রেকের, তো সেক্ষেত্রেও এটা টপ পজিশনে থাকছে। এটা আসলে আমাকে মাইন্ড ব্লোয়িং করে দিচ্ছে যদি আমি ভিডিও এডিটিং বা এই ধরনের পার্সপেক্টিভ থেকে কথা বলি। আর যদি 3Dর দিকে আসি, তো সেক্ষেত্রে আরেকটু সিনিয়রিটা ভিন্ন হয়ে যায়। অর্থাৎ আমি যদি ব্লেন্ডারের কথা বলি, তো এখানে ইমপ্রেসিভ বা এর চেয়েও ভালো যে পারফরমেন্স করছে তা আমি বলবো না। ব্লেন্ডার 4.3 সাইকেল রেন্ডারে এখানে 38 আমরা দেখতে পারছি, অর্থাৎ আপনারা পজিশন দেখতেই পারছেন, যেখানে অবভিয়াসলি অলওয়েজ RTX অনেক ফায়দা নিয়ে থাকে তাদের কুটার জন্য। তবে হ্যাঁ, তার পজিশন যে খারাপ তাও কিন্তু বলবো না। ইভেন যদি ব্লেন্ডারের আলাদার কথা বলি, তো সেক্ষেত্রে আমি যদি ব্লেন্ডারের ইভির কথা বলি, তো সেক্ষেত্রে কেস কিন্তু আরও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার AMD বাজিমাত নিয়ে নেয়। তারপরে যদি আমি সলিড ওয়ার্কের কথা বলি, ওকে টাইপের পারফরমেন্স করতে পেরেছে। ভিভোর পারফরমেন্সের কথা আর কি। 3ds ম্যাক্সেও কিন্তু প্রায় মিডিয়াম ক্যাটাগরির পারফরমেন্স করেছে এই গ্রাফিক্স কার্ডগুলোর থেকে। এখন যদি ওয়ার্ক রিলেটেড আমরা যদি এর কথা বলি, তো প্রসিয়ন ইন্টারফেসে এটা যেটা পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় না যে এর ধারের কাছে কেউ আছে এই বাজেটে থেকে। আসলে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। ইভেন যদি আমি অন্যান্য ওয়ার্কলোডের কথা বলি আর কি, AI লেভেলের আর কি, ব্যাকইয়ার্ড AI LLM এ একটু খারাপ পারফরমেন্স করেছে। ইভেন যদি কথা বলি আদার ওয়ার্কলোডের, ইভেন যদি কথা বলি LM স্টুডিও AI এর, তো সেক্ষেত্রেও মোটামুটি অ্যাভারেজ টাইপের পারফরমেন্স করেছে। আর প্রথমবার তো ধরে নিন। তো এখন যদি আমরা অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশনে আসি, তো অনেক গেমসে এটা আমাদেরকে ভালো একটা এফিসিয়েন্সি দেখিয়েছে অ্যাজ কম্পেয়ার টু আগের জেনারেশন। আর যদি এনভিডিয়ার সাথেও পার্থক্য করা যায়, তো সেক্ষেত্রে হয়তো বা এনভিডিয়া একটু বেটার পজিশনে থাকবে। তবে হ্যাঁ, 190 ক্রস করে অনেক গেমসে আমরা অ্যাভারেজে বলতে পারি যে 160 বা 65-র কাছাকাছি পাওয়ার নিয়েছে। হ্যাঁ, কিছু বেশি নিয়েছে, আবার কিছু কম নিয়েছে, এই জন্য আপনাদেরকে অ্যাভারেজে বলছি। আর যদি থার্মালের কথা বলি, তো সবচেয়ে আমাকে ইমপ্রেস এই জায়গায় করেছে, অর্থাৎ 65 ওয়াট যেখানে আগের বারেরটা ছিল সাইবারপাঙ্ক 2077-এ, এবার সেটা অ্যাভারেজে ছিল 61 ডিগ্রি। অ্যান্ড আদার গেমসের অ্যাভারেজের যে টেম্পারেচার সেটা আপনারা দেখতে পারছেন। আর আমি কিন্তু এই জায়গায় অনেক সেন্সিটিভ, আমি আর কি ভালো বেশি টেম্পারেচারে যাক এটা আমি কোনোভাবেই চাই না গ্রাফিক কার্ডের ক্ষেত্রে। তো এই ছিল অ্যাভারেজের বিষয়বস্তু। তবে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে, অর্থাৎ এই গ্রাফিক কার্ডের যে বেঞ্চমার্ক, এগুলো কিন্তু বর্তমান সময়ে এরকম দেখালেও আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, ইন্টেলের কিন্তু পাওয়ার বা পাওয়ারে কিন্তু সমস্যা নেই। অনেক জায়গায় সফটওয়্যার বা API রিলেটেড সমস্যা হয়ে থাকে। আমি জানি এখানে হালকা হলেও সমস্যা আছে। আপনারা 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে আপনারা যেটা পাবেন, বর্তমান সময়ের পারফরমেন্সের যে প্রায় 5 থেকে 10 বা অনেক ক্ষেত্রে 20% পর্যন্ত অনেক গেমসে FPS বেশি দেখতে পারেন, যেটা আপনার জন্য বোনাস হবে। আর এটা কিন্তু অবশ্যই হবে যেটা হাইড করেছে ইন্টেল। আর এটা আমি আপনাদেরকে আগের বারের পজিশন থেকে জানিয়ে দিলাম। বিষয়টা খানিকটা এরকম, আপনি একটা গাড়ি কিনলেন যার মাইলেজ হচ্ছে 40 কিলোমিটার, কিন্তু কিছুদিন পর দেখা গেল এটা 50 থেকে 55 পর্যন্ত দেওয়া শুরু করছে, যেটা আপনার খুশির কারণ বলে আমি মনে করছি। অ্যান্ড ওভারঅল যদি আমি এখন কথা বলি বাংলাদেশি প্রাইসের, তো এটা অ্যারাউন্ড 35 থেকে 38 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে প্রথম দিকে, যেহেতু এটার চাহিদা বাড়বে। আই থিঙ্ক এটা 6 থেকে 1 বছরের মধ্যে এটার প্রাইস হয়তো বা নেমে আসতে পারে 30,000 টাকার আশপাশ, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি অনেক গ্রাফিক কার্ডের ক্ষেত্রে, বিশেষ করে ইন্টেলের ক্ষেত্রেও দেখতে পেরেছি। আর আমার মনে হয় আপনারা যারা 35 থেকে 34 হাজার টাকার মধ্যে যদি গ্রাফিক কার্ড খুঁজে থাকেন, এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। বোনাসের কথা তো বললাম যে পরবর্তীতে পারফরমেন্স ইনক্রিজ হতে পারে। আর হ্যাঁ, নতুন আর্কিটেকচারের একটা GPU সেটাকেও আপনাদের সমর্থন দেওয়া উচিত, যাতে ডুওপলি না চলে এবং একটা বড় কম্পিটিটর চলে আসে। আর নতুন গ্রাফিক কার্ড হিসেবে এখানে আপনার নতুন ডিসপ্লে ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ আপগ্রেড ভার্সন DPU 2.1 থেকে HDMI 2.1। আর 190 ওয়াটের জন্য একটা 8 পিনের সিঙ্গেল পাওয়ার কানেক্টর হলেই যথেষ্ট। যদি AIC পার্টনাররা আর একটু আলাদা করার চিন্তা ভাবনা করে, তো সেটা আলাদা ব্যাপার। ওভারঅল আপনারা এই গ্রাফিক কার্ডটিকে নিতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা 35-36-এর উপরে না গেলেই ভালো হয়, তার কারণ আরও অল্টারনেটিভ আছে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হবে সামনের দিকেই কিছু নতুন গ্রাফিক কার্ড আসতে চলেছে AMD এবং এনভিডিয়ার কাছ থেকে। তো তার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন, যদিও তাদের বাজেট কার্ড একটু দেরিতে আসবে। তবে হ্যাঁ,
তারা না থাকলে এই সাজেশনটিও কাজে লাগাতে পারেন। আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে, যদি হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন যে কোনো কিছুকে পিছিয়ে গেছি কিনা, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।